নিবন্ধন নবায়ন ফি ও বিমা খাতের বর্তমান অবস্থা নিয়ে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ। জনাব সাঈদ আহমেদ, স্টুডিওতে আপনাকে স্বাগত। আমরা যেই রিপোর্টটা দেখছিলাম সেটিকে যদি আলোচনায় নিয়ে আসি, যে প্রথমে যেই বিষয়টাতে আমরা যাই সেটি হচ্ছে এখন বলা হচ্ছে যে নিবন্ধন ফি হচ্ছে 5 টাকা করা হচ্ছে। সেটি আপনাদের জন্য কতটা বোঝা, একটু আমি আলোচনায় গিয়ে তারপরে অন্য আলোচনায় যাব। জি, থ্যাংক ইউ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সময়ের টিভিকে ধন্যবাদ। আসলে আমাদের যে ব্যবসার যে বৃদ্ধি, আপনারা জানেন যে আজকে সারা পৃথিবীতে যে দেশের যে ব্যবসার যে অবস্থান, সেক্ষেত্রে তো আমাদের বাংলাদেশেও সেটার একটা এফেক্ট আসছে। যেভাবে ব্যবসা হতো, যে ধরনের এলসি হতো, তার পরিমাণ অনেক কমে গেছে। তার পাশাপাশি মানুষের আয়ের পরিমাণও কিন্তু কমে গেছে। তো এই টাইমে যে সেটা তার 1 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করেছে, এবং তার পিছনে তারা যেই যৌক্তিকতা দেখিয়েছে। কিন্তু এই জায়গাটা আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে 1 টাকা থেকে বাড়ছে, 1 টাকা ছিল শুরুতে, কিন্তু আপনারা সর্বশেষ তো 3.5 টাকা করে দিচ্ছেন, তার মানে তো 1.5 টাকা বাড়ছে না, রাইট আপনার কথা। কিন্তু 2018 সালে আমরা 3.5 টাকার থেকে 1 টাকা ছিল। তো সেটা একটা পিছনে কারণ আছে। কারণটা হলো ওই সময় যে বিগত সরকার ছিলেন, তার একটা টেকনিক এখান থেকে টাকা নেওয়ার একটা তাদের পায়তারা ছিল। সেটা তারা একটা মানে ইউএমপি নামে একটা সিস্টেম তৈরি করে, যেটা আপনার ইউনিফাইড সিস্টেম আর কি করার জন্য আর কি, মানে ওই 5 টাকা সরকারি খাতে চলে যেত। হ্যাঁ, মানে সেটাকে তারা সেটা কি করেছে, আপনাদের কোনো তারা 3.5 টাকা করেছে। সেই 3.5 টাকাটা তারা নিয়ে টোটাল টাকাটা তারা নিয়ে গেছে। এটা কি পরে যারা বীমা দাবি করে বা নানা সময় আপনারা যে দাবিগুলো দেন, ওই থেকে কোনো ভর্তুকি বা কিছু দেওয়া হতো না? না, কোনো মানে ওইটা চলে গেছে, মানে আপনাদের থেকে চলেই হ্যাঁ, গেছে। আমাদের চলে যাচ্ছে। তো ওখানে 3.5 টাকা, এখানে 1 টাকা, দ্যাট মিনস 4.5 টাকা কিন্তু আমরা তখন দিয়ে আসছিলাম, তাই না? তো এখন এখানে ইডার যৌক্তিক যেটা, যে ইডা যখন তৈরি হয় তখন যেই জনবল ছিল, এখন যেই জনবল, তখন যেই যতগুলি বীমা কোম্পানি ছিল, এখন যতগুলি বীমা কোম্পানি, সেই বীমা কোম্পানির যে আপনার শাসন, সুশাসন, এই কথাটা খুবই সত্যি যে সুশাসনের অনেক অভাব আছে। তার পাশাপাশিতে যেই আইনটা আছে সেই আইনের প্রয়োগও কিন্তু অভাব আছে। তো এক্ষেত্রে যেমন এতগুলি বীমা কোম্পানিতে যে আপনার সুষ্ঠুভাবে যারা বিজনেস করতে চাচ্ছেন, তার পাশাপাশিতে কিছু অনৈতিক কর্মচারী আছেন, কর্মকর্তা কর্মচারী এবং মালিক পক্ষ কিছু আছেন, যারা অনৈতিকভাবে বিজনেস করে যে চাচ্ছেন। তো টোটাল বাজারটাকে কিন্তু পরিবেশটাকে তারা নষ্ট করে দিচ্ছেন। সেই ক্ষেত্রে এই যে 5 টাকা যে নেওয়া হবে, এটা কি আপনারা যখন দেন, এটা কি বোঝাটা কার উপর পড়ে? আপনাদের মালিক পক্ষের উপর, নাকি যারা বীমা কেনেন তাদের উপর? যারা বীমা কিনেন, যারা বীমা গ্রাহক, তাদের উপর আসলে। সেই ক্ষেত্রে আপনাদের যৌক্তিকতাটা একটু যদি শুনি। তো এটা আমাদের একটা ব্যাপার যে যেহেতু আপনাদের আয়ের অভাব, তাই না? তো এখানে যদি আবার তারা বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু এটা ওখানে যাবে। বাট আমাদের কথা হলো ওই জায়গাতে আপনার না এসে আপনারা প্রোডাক্ট বাড়ান। আপনি যদি আয়টা বাড়াইতে পারেন, অথবা গ্রাহকরা আরো যেন বীমা কিনে, সেক্ষেত্রে সচেতনতা বাড়ান। হ্যাঁ, ওইটাই অথবা কোনো কোম্পানি যদি ঝামেলায় পড়ে, তাকে আরো শক্ত অবস্থানে নেওয়ার জন্য আপনারা সাপোর্ট দেন। জি, এটার একটা কথা। আর সবচেয়ে বড় কথা হলো, আমার কথা হলো যে ইডা থেকে আমি সরকারকে বেশি দোষারোপ করব। সরকার, আপনি যেমন দেখেন বীমা দাবির ক্ষেত্রে হোক, বীমা কিভাবে উন্নত করা যায়, সারা বিশ্বে বীমা কোম্পানিকে যেভাবে মূল্যায়ন করা হয়, এদেশে কিন্তু তা নেই, মোটেও নেই। এখানে বীমা কোম্পানি মানেই হলো এদেরকে বলা হয় যে আমরা অন্যের টাকা লুটপাট করতেছি, আমরা কোনো দাবি সঠিক সময় দাবি দেই না, সঠিক সময় দাবি দিচ্ছি না। কেন দিচ্ছি না, দিতে পারতেছি না কেন? বীমাকে কীভাবে উন্নত করা যায়? এখানে আপনাদের যে এখানে দেখেন আমাদের আসে প্রায় 16,000 কোটি টাকার মতো। এই 16,000 কোটি টাকা কেন লক্ষ কোটি টাকাতে নেওয়া যেতে পারা যায় না? সেটা নিয়ে কিন্তু সরকার কি একবারও চিন্তা করেছেন? বীমার দাবি কেন পরিশোধ করতে হবে? সেক্ষেত্রে হয়তো নানা দাবি পূরণে সরকারের উপর অনেক চাপ কম পড়তো। সবাইকে যদি বীমার মধ্যে আনা যেত। ন্যাচারালি আপনি এই বিগত সরকারের আমলে দেখেন অনেকগুলি কোম্পানি, আজকে প্রায় 5-6টা কোম্পানির জন্য টোটাল বীমা সেক্টর টোটাল ধস নামছে। যারা এই টাকাগুলি লুটপাট করে অন্য দেশের থেকে নিয়ে গেছে বাইরে, তাদের এই পর্যন্ত কিন্তু কোনো অ্যাকশন যেতে পারতেছে না। সেক্ষেত্রে তো অনেক সময় চলে গেল, প্রায় 1 বছর। আমরা কি কেবল তাহলে বিগত সরকারের দায় না দিয়ে এই সরকারকেও কিছু দিতে পারি কিনা? ন্যাচারালি আমাদের দেশের একটা সবচেয়ে বড় একটা ব্যাপার, আমি যা বিশ্বাস করি, সেটা একটা যে কোনো একটা ফোকাসিং। আপনি যদি ধরেন একটা যে কোথাও কোনো একটা আগুন লেগেছে, সমস্ত সরকার দূরে ওখানে আগুন কিভাবে হলো, কিন্তু এর আগে এই যে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমকে কিন্তু কোনো ফলো আপ করা হয় না। তাই আজকে এই বীমার ক্ষেত্রে যদি একই জিনিস দেখে, এখন যদি গ্রাহকরা তারা কি চাচ্ছেন আসলে, সরকার কি চায় যে এখানে আত্মহত্যা হোক, মানে মানুষ মানে আত্মহত্যা দেখ, তাহলে এইটাকে নিয়ে সেক্টরকে নিয়ে কেন কাজ করতেছেন না? যে যারা এই সেক্টরকে থেকে টাকা নিয়ে লুটপাট করে চলে গেলেন, তাদের তো এই দেশের সম্পদ আছে, তাদের তো আরো অনেক আছে, তাদেরকে তো একটা দায়বদ্ধতা আছে, আইনের কিছু করা উচিত সামনে যেন কেউ এরকম না করতে পারে। ন্যাচারালি
এবং ইন্ডিয়া এটা নিয়ে কাজ করতে চাচ্ছে, সে কিছু সেক্ষেত্রে যদি এক্স্যাক্ট বলেন, আমরা যদি গ্রাহকের কথা চিন্তা করি, জি জি মালিক পক্ষ হিসেবে সরকারের তো নিশ্চয়ই দায় আছে। আপনারা কি স্পেসিফিক কোনো ডিসিশন বা কোনো পলিসি নতুনভাবে অ্যাডপ্ট করছেন যে না, এখন বিমা আপনি গ্রাহক হন, আপনি সঠিকভাবে পাবেন? এটা আমরা যারা কাজ মানে যেই কোম্পানিগুলো এগুলো নিয়ে কাজ করছেন তাদের সাথে আমরা আসলে কথা বলতেছি, তাদেরকে বিমা দাবি পরিশোধ করার জন্য আমরা বলতেছি। কিন্তু আমাদের তো একটা লিমিটেশন, আমি তো আর আইনকে আমার হাতে নিতে পারতেছি না, কারণ একটা অথরিটি তো আছে। আসলে সরকার কি, আপনারা মালিক পক্ষ তো একটা বড় প্রেশার গ্রুপ, সেই ক্ষেত্রে ইডরা নিজেরাও কিন্তু অনেক সময় বলে যে সুশাসনের অভাব, আপনারাও বলেন সুশাসনের অভাব, তাহলে এটা নিশ্চয়তা বা নিশ্চিত করবে কে? ন্যাচারালি আমরা তো সহযোগিতা করতে চাচ্ছি। হ্যাঁ, আমরা যে বিআইআর আছে, আমরা তো সবসময় বলেছি যে আমরা ইডরার পাশে আছি, আপনি সুশাসন প্রতিষ্ঠিত করা হোক। মানে আমার কথা হলো যে একটা দুষ্ট লোকের জন্য, একটা দুষ্ট কর্মচারী, দুষ্ট মালিকদের জন্য যে যারা আছেন তারা সাফার করবেন। আজকে দেখেন এর প্রভাবটা কত পরিমাণ কমেছে, আপনি আশ্চর্য যাবেন যে 2009 সালের যদি আপনি একটা স্ট্যাটিস্টিক্স দেখেন, 2009 থেকে 10 এরকম, তখন যে যেমন ধরেন একটা পলিসি হতো মানে 34 লক্ষ, সেখানে আজকে এটা কমে আসছে, এসে পড়েছে 17 লক্ষতে। তার মানে আসলে কি হচ্ছে দেশে, এত কোটি লোকের ভিতরে আপনি ডে বাই ডে বিমা বাড়বে, বরঞ্চ তার বিমা আরও কমে যাচ্ছে। তো এটা অনলি একমাত্র সুশাসনের অভাব। তো আমি মনে করি যে সুশাসনটা প্রচুর পরিমাণে এটা দেখা উচিত, এবং আইনের যে প্রয়োগ আছে সেই আইনেরও প্রয়োগ হওয়া উচিত। তাইলে যদি এই বিমা সেক্টরটা একটা জায়গাতে আসবে, আর যারা ভালো করতে চাচ্ছেন তারা আরও ভালো করতে পারবে। সেক্ষেত্রে আমরা মূল আলোচনা যেখান থেকে শুরু করলাম সেখানে যদি আবার একটু যাই, যে আপনারাও চাচ্ছেন একটা অথরিটি বা রেগুলেটরি টিম শক্তভাবে কাজ করুক, সেখানে তাদের কিন্তু আর্থিক সচ্ছলতা, আর্থিক শক্তিটাও দরকার, আপনারাও সেই শক্তিটা দিতে চান। সেক্ষেত্রে এই দর কষাকষিটা কোন জায়গায় গিয়ে থামবে বা কি হলে ভালো হয় মনে হয়? এটা বলেছেন আসলে, ওই যে আমাদের বক্তব্য যেটা, আমরা চাচ্ছি যে আপনি আমাদের আয়কে আপনি বৃদ্ধি করে নেন, তাহলে অটোমেটিক্যালি আপনার আয় বৃদ্ধি হবে। ইডার বক্তব্য হলো যে আমরা যদি আপনাদের যে এখন আমাদের ধরেন 82টা টোটাল কোম্পানি, 80টা আমাদের প্রাইভেট এবং 2টা সরকারিভাবে আছেন, তো এই 82টা লাইফ অ্যান্ড নন লাইফ কোম্পানিকে যে আয়, মানে এটাকে যে পর্যবেক্ষণ করবে, সুশাসন প্রতিষ্ঠিত করবেন, সেটার জন্য কিন্তু লোকবলের অনেক দরকার, এবং লোকবল যদি নিতে হয় তাহলে সরকারি লোকবলের তো একটা ইয়ে আছে। তো আমাদের এই অর্থ মানে ফিনান্সিয়াল সেক্টরে যারা আছেন, সে ধরেন আমরা যদি ব্যাংকের কথাগুলো বলি, আমরা যদি আজকে আপনার এই শেয়ার ডিভিশনের কথা বলি, তাদের তো কোনো নিবন্ধন ফি নেই। এখন তারা এটা বলতেছে যে তাদের নিবন্ধন ফি নেই, কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড করার জন্য, বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য ব্যাংক কিন্তু অনেকভাবে তাদের টাকা আয় আছে, যেটা তাদের কিন্তু নাই। তো ওকে ফাইন, সেটা ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে কথা বলতেছি যে আপনারা আসলে কোন যুক্তিকে দেখাচ্ছেন, তো এই যৌক্তিকটা আমাদেরকে আগে দেন। আমাদের তার পাশাপাশিতে যদি আপনি প্রোডাক্টগুলিকে আপনাকে বাধ্য করায় দেন, এই সরকার যদি এটাকে বাধ্য করায়, এবং এটা যদি সরকার এটাকে আপনার যদি প্রচারণা যদি বেশি করে দেয় যে বিমা আসলে কেন দরকার, অনেকে চিন্তা করে যে তার ক্ষেত্রে আমরা যদি নিবন্ধন ফির মধ্যে থাকি, যে তার মানে কি আপনারা চাচ্ছেন না 3.5 থেকে একটুও বাড়ুক? না, আমরা ন্যাচুরালি এক টাকা যেটা আছে বর্তমানে আমাদের 1 টাকা আছে। তো আমাদের বক্তব্য বলে যে আপনারা যেটা যে ইউনিফাইড ম্যানেজমেন্ট আপনার সিস্টেমটা ছিল, যেটা ডাটা ওই 1 টাকার মধ্যেই থাকুক, ওটা 3.5 টাকা নিচ্ছে। এখন ওটা একটা দুয়ার নামে একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের নামে অনেক বদনাম আছে, যারা আপনার বিভিন্নভাবে টাকা নিয়েছে, কোনো জবাবদিহিতা নাই, তারা যেই কাজগুলি করবে সেটা কাজেরগুলিকে মানে অ্যাকাউন্টেবিলিটি নাই। তো এটা অবশ্য তাদের মার্চ পর্যন্ত তাদের এটা হবে, শেষ হয়ে যাবে। আপনাদের দাবি হচ্ছে ওই কোম্পানিকে বাদ দিয়ে নতুন কোনো স্পেসিফিক বা স্বচ্ছ প্রতিষ্ঠানকে নিয়োগ, ন্যাচারালি সেটা ইড্রাই করবে, এবং ওয়ার্ল্ড ব্যাংকেরও তাদের একটা ফান্ড তাদেরকে দিয়েছে, তো সেটা তারা ইন্টারনালি একটা কাজ করুক। বাট আমরা মনে করি যে হ্যাঁ, লোকবলের প্রয়োজন আছে, তারা লোকবল নিয়ে আমাদের সে ধরেন 80টা কোম্পানি যদি ইনভেস্টিগেশন সে যদি পাঠায়, তাহলে একটা ইনভেস্টমেন্ট পাঠাতে তার তো লোকের প্রয়োজন, এবং সেটা তো অ্যাকাউন্টেবিলিটি করার জন্য তার লোকের প্রয়োজন আছে, সেটাই রাইট। কিন্তু সেই জন্য এত কেন? এক নম্বর, আপনাদের মালিক পক্ষ থেকে বা বিমা কোম্পানি প্রতিষ্ঠানগুলো থেকে ইড্রাকে যদি একটু দেখেন, সেখানে কি লিডারশিপের সমস্যা নাকি আইন বা নীতি পলিসির সমস্যা? না, আমরা এখন বর্তমান যিনি ইড্রার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব আছেন, সে খুবই পজিটিভ, অত্যন্ত পজিটিভভাবে আমাদের সাথে অ্যাগেইন বসতেছে, অফিসিয়ালি আনঅফিসিয়ালি, এবং আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। এখন বর্তমানে যে ইড্রার যে সেক্টরটা ম্যানেজমেন্ট, যে টপ ম্যানেজমেন্ট যারা আছেন, তাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাই, এবং আমাদের সাথে তারা অফিসিয়ালি আনঅফিসিয়ালি বহুবার বসেছে, তারা তাদের প্রবলেমগুলি আমাদেরকে বোঝাতে চেয়েছে, আমরাও আমাদের প্রবলেমগুলি বোঝাতে চাচ্ছি, এবং বুঝিয়ে আমরা আশা করি একটা জায়গাতে আমরা আসবো ইনশাআল্লাহ। সবশেষে আমি যেটা ছোট্ট করে জানতে চাইবো, যে এই সব কিছু কিন্তু বিমা গ্রাহককে কেন্দ্র করে, তাদেরকে সচেতন করতে বা তাদেরকে আরও একটু কি বলবো বিশ্বাসযোগ্য করতে আপনার কি বক্তব্য? এটা আমার একটা বক্তব্য যে একমাত্র প্রচারটা প্রচুর পরিমাণে দরকার, কারণ আমরা শুধু মানুষকে শুধু দেখেন বিমা না, মানে সুরক্ষা, সম্পদের বলেন, তার জীবনের বলেন, আমরা কিন্তু সুরক্ষার কাজ করি, তার পাশাপাশি একটা ইনভেস্টমেন্ট,
মানে আপনি দিন শেষে আপনার যে মেয়াদ শেষে আপনি কিন্তু একটা প্রফিটও পাচ্ছেন। তো একমাত্র এইটি একটা সেক্টর। আপনি যদি আজকে একটা ব্যাংকে বলেন আপনি 100 টাকা দিচ্ছেন, 100 টাকা ওখানে রাখতেছেন, কিন্তু আমরা কিন্তু তার পাশাপাশি এই টাকাটাও দিচ্ছে, তার আমার সম্পদের এবং জীবনের সুরক্ষারও কিন্তু কাজ করতেছে। এইটার প্রচারের কিন্তু প্রচুর পরিমাণে দরকার, এবং আমি মনে করি সরকার এগিয়ে আসে। কিন্তু সেটা আপনাদের প্রতিষ্ঠানগুলো থেকেও বেশি দরকার না? আমরা আমাদের প্রতিষ্ঠানের লিমিটেশন আছে, তাই না? আপনারা তো জানেন এটা খরচের একটা লিমিটেশন আছে। আমাদের যে এখন এই যে সুশাসনের যেটা অভাব বললাম, আনইথিক্যাল যে প্র্যাকটিসটা চলে যাচ্ছে, যে কমিশন যেটা আছে, আপনি যদি ধরেন আপনার লাইফের কথাই যদি আমরা বলি, যেমন আপনার ফার্স্ট ইয়ারে একটা প্রিমিয়াম যে করে তার যে পরিমাণ খরচ। জনাব আবু সাইদ, আমার মনে হয় যে এই আলোচনা নিয়ে আমাদের অনেক দিন বা আমরা একদিন হয়তো বসতে হবে। আজকে নিবন্ধন ফি এবং যে দর কষাকষি নিয়ে আলোচনা হলো, হয়তো আমরা আশা করব খুব দ্রুত এটি একটা সঠিক এবং যৌক্তিক সমাধান হবে, যা গ্রাহকদের জন্য বীমা কোম্পানির সাথে সম্পৃক্ত থাকা আরো সহজ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা আলোচনায় ছিলাম, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জনাব আবু সাইদ, বীমা কোম্পানি নিবন্ধন ফি নিয়ে যে দর কষাকষি সেটি নিয়ে।